নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লটস অফ ক্রিয়েটিভিটি। ঝাড়খণ্ডের দেওঘরের নাম প্রায় সকলেই শুনেছেন। দেবঘর অর্থাৎ দেব দেবীর আবাসস্থল। আজকের ভিডিওটিতে ঝাড়খণ্ডের সেই পবিত্র ভূমি ঘুরে দেখাবো আপনাদের, সাথে থাকছে সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্য। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই বলে দেব ঝাড়খণ্ডের দেওঘরের কি কি প্লেস আপনারা একসাথে একদিনে দেখতে পারেন। ফার্স্ট হলো বাবা বৈদ্যনাথ টেম্পল, রামকৃষ্ণ মিশন সৎসঙ্গ আশ্রম, নন্দন পাহাড়, ত্রিকুট পাহাড়, নওলাখা মন্দির, শ্রী শ্রী বালানন্দ আশ্রম এবং বাবা বাসুকীনাথ ধাম। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বাবা বৈদ্যনাথ ধাম দর্শনে। দেওঘরের বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির হল হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এই মন্দিরের চত্বরে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির আছে। হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হল শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিলেন লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গকে নিয়ে যেতে পারেননি। লঙ্কায় সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভাব হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস রাজা রাবণ মন্দিরের এই বর্তমান অবস্থানে শিবের উপাসনা করেছিলেন, যাতে তিনি পরবর্তীতে বিশ্বকে ধ্বংস করতে ব্যবহার করেছিলেন। রাবণ তার 10টি মস্তক একের পর এক শিবকে উৎসর্গ করেন। এতে শিব তুষ্ট হন এবং রাবণের আঘাত সারতে অবতীর্ণ হন। তিনি বৈদ্য নামে পরিচিত, কারণ তিনি একজন ডাক্তার হিসেবে কাজ করেছিলেন। শিবের এই দিকটি মন্দিরের নামকে অনুপ্রাণিত করেছিল। বাবা বৈদ্যনাথ ধামে যেখানে জ্যোতির্লিঙ্গ স্থাপন করা হয়েছে সেই স্থানে 21টি আরও অন্যান্য মন্দির রয়েছে, যেমন মা কালী মন্দির, মা শীতলা মন্দির, গণেশ মন্দির, ভৈরব মন্দির, মা পার্বতীর মন্দির প্রভৃতি বিভিন্ন দেবদেবীর মন্দির এই স্থানে রয়েছে। এছাড়াও মা পার্বতী মন্দিরটি প্রধান মন্দিরের সাথে বাঁধা রয়েছে বিশাল লাল পবিত্র সুতো দিয়ে, যা অনন্য এবং শ্রদ্ধার যোগ্য। শিব এবং শক্তির ঐক্য দেখায়। শিবপুরাণে বর্ণিত কাহিনী অনুসারে পবিত্র বৈদ্যনাথ মন্দিরটি আত্মার ঐক্যের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এইভাবে হিন্দুদের জন্য বিবাহের জন্য উপযুক্ত। আর একটু আগে উপরে ব্যারিকেড দেওয়া যে জায়গাটি দেখতে পেলেন, সেখানে লাইন করে মেন মন্দিরে প্রবেশ করা হয়। বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরটি সকাল 4টেয় খোলে এবং বিকেল 4টেয় বন্ধ হয়ে যায়। আবার সন্ধ্যা 6:30 খোলে এবং 8:30টায় বন্ধ হয়ে যায়। মন্দিরটির 4টি গেট রয়েছে, সেগুলি হলো প্রধান দ্বার বা সিংহদুয়ার, পূর্বদ্বার, পশ্চিম দ্বার ও ভিআইপি গেট। শ্রাবণ ও ভাদ্র মাসে দক্ষিণার পরিমাণ হয় 250 থেকে 500 মতো এবং মন্দিরটি সারা বছর খোলা থাকে। বাবা বৈদ্যনাথ ধাম ভালোভাবে পরিদর্শন করে আমরা হাঁটা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এবং রাস্তায় করে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট, পুরি এবং আলুর তরকারি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। এখানে ক্যামেরা একবারে অ্যালাউ ছিল না, তা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করলাম। অন্যান্য মিশনের মতো এখানেও রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দের মূর্তি আছে, যেখানে নিত্য পূজা অর্চনা হয়। এরপরে আমরা চলে গিয়েছিলাম নন্দন পাহাড়ে। নন্দন পাহাড় হলো দেওঘরের একটি ছোট্ট পাহাড়, যেখানে বিখ্যাত নন্দী মন্দির রয়েছে শিব মন্দিরের মুখোমুখি। নন্দন পাহাড়ের একেবারে উপরে মন্দির আছে এবং সাথে একটি পার্কও আছে এবং গোটা রাস্তা পথটায় আপনাকে হেঁটে যেতে হবে। এরকম ছোট ছোট সিঁড়ি আছে ও এই স্থানে একটি পার্কও রয়েছে, যার প্রবেশ মূল্য 10 টাকা। এই স্থান থেকে সমগ্র জেলা ও সূর্যোদয় ও সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে একবার রাবণ জোর করে শিবধামে প্রবেশ করার চেষ্টা করেন, যখন নন্দী ভগবান শিবের দারোয়ান ছিলেন। তিনি রাবণকে শিব প্রাঙ্গণে প্রবেশে বাধা দেন। রাবণ ক্ষিপ্ত হয়ে এই স্থানে তাকে ফেলে দেন, তাই পাথরটি তার নামে পরিচিত। নন্দন পাহাড়ের একেবারে উপরে যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত হলো বাবা মন্দির এবং এখানে অন্যান্য আরও সমস্ত দেবদেবীর মূর্তিও রয়েছে। দেওঘরে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটি ওপরের আই বাটনে মধুবন ব্লগের ভিডিওতে শেষের দিকে পেয়ে যাবেন।
চাইলে চেক করে নিতে পারেন। সমস্ত মন্দিরগুলি পরিদর্শন করে এরপর পার্কে প্রবেশ করেছিলাম 10 টাকা দিয়ে টিকিট কেটে। আর এটি হলো নন্দী ভগবানের মূর্তি। এই পার্কের টপ থেকে নিচের ভিউ সত্যি অসাধারণ লাগছিল। এই পার্কে শিশুদের খেলার জন্য বিভিন্ন রাইডস আছে, এছাড়াও আছে ভূতবাড়ি, একটি বুট হাউস, আয়নাঘর ও একটি রেস্টুরেন্টও আছে। গোটা পার্কটিতেই সবুজের সমাহার রয়েছে, অর্থাৎ প্রচুর গাছপালা রয়েছে এবং বিভিন্ন স্ট্যাচুও রয়েছে। আপনি যদি দেওঘর পরিদর্শন করেন তাহলে নন্দন পাহাড়কে অবশ্যই বাকেট লিস্টে রাখবেন। আমার আগের ভ্লগে আমি মধুবন এবং পরেশনাথ পাহাড় কভার করেছি এবং সেটির ভিডিও আমার চ্যানেলে প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আই বাটনে দেয়া থাকলেও আপনারা অবশ্যই চেক আউট করে নিতে পারেন। ওই যে দূরে স্কাল টাইপ যেটা দেখছেন ওটাই হলো ভূতবাড়ি। এখানে 10 কি 20 টাকা দিয়ে টিকিট কেটে ঘোষ রিলেটেড শো কিছুক্ষণের জন্য দেখানো হয়, সেটা আপনারা চাইলে এনজয় করতে পারেন। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সৎসঙ্গ আশ্রমে। মন্দিরে যাওয়ার রাস্তাটা ছিল অনেকটাই লম্বা এবং রাস্তার দুধারে প্রচুর জিনিসপত্রের দোকান আছে, যেমন কম্বল, জামা কাপড়, এছাড়াও মালা, কানের ব্যাগ সহ পুজো রিলেটেড বিভিন্ন সামগ্রীর সম্ভার আপনারা এখানে পেয়ে যাবেন। মন্দির যাওয়ার রাস্তা পথেই এখানে প্রচুর অতিথিশালা এবং পান্থশালা রয়েছে। প্রতি বছরই বছরের বিভিন্ন সময় এখানে প্রচুর ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। এই সাদা রঙের গেটটি হল সৎসঙ্গ আশ্রম প্রবেশের মুখ্য দ্বার। সৎসঙ্গ আশ্রম অনুকূল ঠাকুরের ভক্তদের জন্য একটি পবিত্র স্থান। কথিত আছে প্রভু এই পৃথিবীকে রক্ষা করতে এসেছিলেন। এই সৎসঙ্গ আশ্রমের হাজার হাজার শাখা ভারত, বাংলাদেশ, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা প্রভৃতি স্থানে অবস্থিত। এই স্থানের কোনরূপ প্রবেশ মূল্য নেই, কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও করা একেবারে বন্ধ। ঘেরা এই স্থানটিতে সারাক্ষণ নামগান হচ্ছিল। এছাড়াও সৎসঙ্গ আশ্রমে একটি প্রার্থনা গৃহ আছে, যেটি নির্দিষ্ট সময়েই খোলে। সব সময় ভক্তদের জন্য সেটা ওপেন থাকে না, শুধুমাত্র পার্টিকুলার একটি টাইমে এটা খোলে। এরপর আমরা যাত্রা করেছিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে এবং রাস্তায় পড়বে শ্রী শ্রী বালানন্দ আশ্রম, যেটারও নির্দিষ্ট টাইম টেবিল রয়েছে। আমার নেক্সট পার্টে সেটা আমি কভার করব। দেওঘর ভ্রমণের এই ব্লগটি আমি 2টি পার্টে কভার করব। এটি হলো ফার্স্ট পার্ট। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন তপবনে। তপবনে আপনারা গাড়ি নিয়ে আসলে সেখানে কার পার্কিং করতে হয় এবং কার পার্কিং বাবদ 50 কি 80 টাকা মতো নেয়। আর পয়েন্ট টু বি নোটেড, এখানে প্রচুর গাইড আছে। ছোট বড় মিলে বিভিন্ন এজের ছেলেরা এখানে গাইড হিসেবে কাজ করে, কিন্তু ফার্স্ট থেকেই আপনারা ঠিকঠাক দাম দর করে সেই গাইড ভাড়া করবেন, নয়তো শেষে গিয়ে এরা অনেকটাই পরিমাণ টাকা চেয়ে বসে। আর আপনাদের যদি কোনো রকম গাইড না লাগে ফার্স্টেই না করে দেবেন। তপবনে প্রবেশ করতেই রাস্তার দুধারে অনেকগুলি দোকান পড়বে। এরপরে আপনারা পৌঁছে যাবেন মেন মন্দিরে। এখানেও বিভিন্ন মন্দির রয়েছে। কথিত আছে পাথরের নিচে এই গুহায় নাকি সীতামা বনবাস যাপনকালে এখানেই ছিলেন। গুহাটি এতই নিচু ও গভীর যেখানে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হচ্ছিল। তপবন দেওঘরের একটি ধর্মীয় স্থান এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িত। পাহাড়ের বিভিন্ন উচ্চতায় বেশ কিছু মন্দির ও গুহা রয়েছে। আর এটি হলো তপবনের শিব মন্দির। সিঁড়ি বেয়ে 1.5 ঘন্টার মধ্যে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়া যায়। আপনি সিঁড়ি বেয়ে উঠতে গেলে তপবন মন্দিরে বেশ কিছু মন্দির ও গুহা দেখতে পাবেন। পাহাড়ের চূড়ায় একটি সুন্দর চওড়া এলাকা দেখা যায়। তপবন পাহাড়ের দেওঘরে অনেক হনুমানও আছে। এখানে প্রশিক্ষিত বানররাই খুবই মরিয়া,
তারা আপনার ছোট ছোট জিনিস যেমন সানগ্লাস, ক্যামেরা এবং মোবাইল কেড়ে নিতে পারে। এছাড়াও স্থানীয়দের দুর্দশা যেমন গাইড, দোকানদার, পুজোর ব্যবসায়ী, হনুমান, খাবার বিক্রেতা ইত্যাদি থেকে আপনাকে সতর্ক ও যত্নবান হতে হবে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমরাও পৌঁছে গেছিলাম তপোবন পাহাড়ের একেবারে চূড়ায়। এটি হলো সেই সুন্দর চওড়া জায়গাটি যেখান থেকে আপনারা তপোবনের সমগ্র দৃশ্যটি চোখের সামনে দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর ছবিও ক্লিক করতে পারবেন। পাহাড়ের চূড়ায় স্থাপিত তপোবন মহাদেবের মন্দির। পাহাড়ের শেষ প্রান্তে একটি জলাধার যার নাম সীতাকুণ্ড, কারণ কথিত আছে সীতা বনে থাকতে স্নান করতে। এছাড়াও শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচার্যের সাধনা এখানেই সম্পূর্ণ হয়েছিল। এখানে তার মন্দির প্রতিষ্ঠিত। আর এটি হলো শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচার্যের মন্দির। তপোবনের এই মন্দিরগুলিতে দক্ষিণা দিলে সেখানে আশীর্বাদ স্বরূপ একটি করে কড়ি প্রদান করা হচ্ছিল। এখানে একটি ছোট গুহার মতো জায়গা আছে যেখান দিয়ে নিচে নামার রাস্তাপথ আছে, আর সেখানে ছিল প্রচন্ড ভিড়, কারণ অত ছোট জায়গার মধ্যে দিয়ে একজনের বেশি যাওয়া সম্ভব নয়। আপনাদের সাথে গাইড থাকলে সেই সমস্ত কিছুর তথ্য আপনারা সেই গাইডের কাছ থেকে পেয়ে যাবেন। তপোবন পাহাড়ের মন্দিরের চূড়া থেকে নেমে আসার সময় সিঁড়ি বেয়ে অনায়াসেই পৌঁছানো যায় সড়কে। এছাড়াও আপনারা গাইডের সাহায্যে সামান্য ট্রেকিংও করতে পারেন। এটা খুব উত্তেজনাপূর্ণ এবং অ্যাডভেঞ্চার। আমরাও গাইড নিয়েছিলাম বলেই তপোবনের পাহাড়ি রাস্তাপথে প্রায় ট্রেকিং করেই নেমে এসেছিলাম নিচের দিকে। এবার একটু তপোবনের ইতিহাস সম্পর্কে বলি। পৌরাণিক কাহিনী অনুসারে বাল্মীকি খিচুনি করার জন্য এখানে এসেছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে রাজা রাবণ ভগবান শিবের বর পেতে এখানে এসেছিলেন। হনুমান তার ধ্যানভঙ্গ করায় তিনি ব্যর্থ হন। রাবণ যখন তপস্যা করছিলেন তখন দেবতারা হনুমানকে রাবণের ধ্যানভঙ্গ করার নির্দেশ দেন। হনুমান পাহাড়ে ঝাঁপ দিয়ে পাহাড়ের পাথর ফেটে যায়। সেই পাথরের ফাটলের মাঝখানে একটি হনুমান মন্দিরও রয়েছে, আর এই হলো সেই ফাটল। লোকেরা আরো বলেছিলেন যে রামচন্দ্র তার বনবাসের সময় কিছু সময় এখানে কাটিয়েছিলেন। আপনারা যদি ট্রেকিং করে নিচে নামতে চান, খুবই সাবধানে পাহাড়ি রাস্তাপথে নামবেন। এই স্থান সম্পর্কে আরো কথিত আছে যে শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী বালানন্দ ব্রহ্মচারীর অন্যতম শিষ্য এখানেই তপস্যা করেছিলেন। সাবধানে ট্রেকিং করে নন্দন পাহাড় থেকে নিচে নেমে আমরা এরপর রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। আজকের ভিডিওর দেওঘর ভ্রমণের ফার্স্ট পার্টটি এখানেই শেষ করলাম। পরবর্তীতে থাকছে ত্রিকুট পাহাড়, নওলাখা মন্দির, শ্রী শ্রী বালানন্দ আশ্রম ও বাবা মন্দির। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।